আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির টপ রেটেড সাবজেক্ট। এবং আমাদের আজকের এই রিভিউ সেশনে যুক্ত আছেন এই বিভাগে অধ্যয়নরত মাস্টার্সের শিক্ষার্থী আমাদের আব্দুল আলামিন ভাই। তো ভাইয়ের কাছ থেকে আমরা আজকে এই সাবজেক্টের কোর্স আউটলাইন প্লাস হচ্ছে কত থেকে কতর মধ্যে থাকলে সাবজেক্টটি পাওয়া যায় এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সাবজেক্টের জব ফ্যাসিলিটিস, ক্যারিয়ার অপরচুনিটি এবং হচ্ছে হায়ার স্টাডিজের যে অপরচুনিটিসগুলো আছে এগুলো সম্পর্কে জানবো। তো প্রথমত আবদুল্লাহ ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে ভাই এই ডিপার্টমেন্ট আসলে কি, যদি অল্প বাক্যে বলেন আমাদের। ডিপার্টমেন্টটা হচ্ছে আসলে ওভারঅল আমাদের দেশ এবং বিশ্বের অর্থনীতি যেভাবে চলে, ব্যবসা বাণিজ্য, সেন্ট্রাল ব্যাংক যেভাবে কাজ করে, তো এই সব কিছু মিলে ইকোনমিক সিস্টেমটা কিভাবে ফাংশন করে সেটারই একটা ওভারঅল অ্যানালাইসিস হয় এই ডিপার্টমেন্টে। তো অর্থনীতি এভার এন্ডিং, সবসময় কানেক্টেড বিষয়। তো ভাইয়ের কাছে পরবর্তী যে প্রশ্নটা থাকবে, গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেটি হচ্ছে এই বিভাগ আসলে কি পড়ানো হয়ে থাকে। অনেকে ভাবে যে ইন্টারমিডিয়েটে যে ইকোনমিক্স পড়ে আসছে এখানে মনোগুলার একটু অ্যাডভান্স ভার্সন, ব্যাপারটা কি এরকম নাকি আসলে অন্য অনেক কিছু পড়া হয়? আসলে একটা দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমিও এটা ভেবে আসলে ইকোনমিক্সে আসছিলাম, তারপরে এসে দেখলাম যে না, এখানে আহ, নাম হয়তো ইকোনমিক্স কিন্তু পড়ানো হয় মোটামুটি অনেক কিছুই। তো সেটা যদি একটু কোর্স গুলার নাম যদি মোটামুটি কিছু পড়ি তাহলে হয়তো ক্লিয়ার হবে। যেমন ইন্টারমিডিয়েটে আমরা মূলত যা পড়ি সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স, এটার বেসিক বিষয়গুলো আমরা দেখে থাকি। তো ইকোনমিক্স আসলে বলতে এই জিনিসটাই, কোর থিওরি যদি বলি মাইক্রো আর ম্যাক্রো। এখন এর সাথে আমাদেরকে আরো যে জিনিসগুলো পড়ানো হয়, রিসেন্ট সময় আগে ইকোনমিক্সটা ছিল লিটারেচার টাইপের, ম্যাথমেটিক্স ছিল না এখানে, কিন্তু এখন প্রচুর মডেলিং ব্যবহার করে। সো অনেক ম্যাথ এখানে ইনক্লুড করা হয়েছে রিসেন্ট ডেকেডসগুলোতে। সো এই জন্য ম্যাথ এখানে একটা মাস্ট বিষয়। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, প্রচুর ব্যবহার হয়। স্ট্যাটিস্টিক্সের একটু আপার লেভেলের ভার্সন হচ্ছে ইকোনোমেট্রিক্স বলে আমাদের এখানে। সো এই সবগুলোকে মোটামুটি ম্যাথ, স্ট্যাট এগুলোর ভিতরে নিয়ে আসা যায়। এটা হচ্ছে মাইক্রো ম্যাক্রো যেমন ম্যান্ডেটরি একটা বিষয়, ইকোনমিক্স বোঝার জন্য এখন এই ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সও এরকম একটা ম্যান্ডেটরি বিষয়। আচ্ছা, এই চারটা গেল। এরপর হচ্ছে ইকোনমিক্স এখন আর এই ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির ভিতরে নাই। এটা প্রত্যেকটা আমাদের রিয়েল লাইফের সব জায়গাতেই তো ইকোনমিক্সের অ্যাপ্লিকেশন আছে। তো ওই প্রত্যেকটা জায়গার সাথে ইকোনমিক্সকে মিশায়ে একটা একটা করে নতুন সাবজেক্ট জন্ম নিয়েছে। যেমন মনে করো এগ্রিকালচারের বিষয়টাকে কিভাবে প্রপারলি সেন্ট্রালি হ্যান্ডেল করা যায়, তো ওইখান থেকে জন্ম নিল এগ্রিকালচারাল ইকোনমিক্স। ইন্ডাস্ট্রি কিভাবে ম্যানেজ করা যায়, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স। হেলথ সেক্টর কিভাবে, কোন জায়গায় কয়টা হাসপাতাল দরকার, হাসপাতালগুলোর প্রপার ম্যানেজমেন্ট কিভাবে হওয়া উচিত, আমার ওখানে বাজেট কত দেওয়া উচিত, হেলথ ইকোনমিক্স। তারপর আচ্ছা, রিসেন্টলি একটা ভালো জিনিস আসছে যেটা যে বিহেভিয়ারাল ইকোনমিক্স, মানুষের আচরণের সাথে তার অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণগুলো কেমন হয়। তারপর পাবলিক ইকোনমিক্স আছে, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স আছে। এখন তো এমডিজি, এসডিজি এগুলাতে ক্লাইমেট চেঞ্জ বেশ বড় একটা ভাইটাল ইস্যু। সো এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়। তো এইভাবে আমার যদি মনে চায় যে আমি এগ্রিকালচার নিয়ে কাজ করব, ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব, সাইকোলজি নিয়ে কাজ করব, সো তাহলে আমি চাইলে ইকোনমিক্সে অনার্সটা করে ওই দিকে আমি হয়তো হায়ার স্টাডিজ নিয়ে ওই জায়গাতে এক্সপার্ট হতে পারি। এরকম অনেকগুলো জায়গা আমাদের ফাঁকা আছে। সো আমি ইকোনমিক্সে আসলাম বলে যে ওই যে ডিমান্ড সাপ্লাই এই গ্রাফের ভিতরে আমাকে বসে থাকা লাগবে তা না। আমি চাইলে কিন্তু রিয়েল লাইফের অন্য ডিপার্টমেন্টগুলোর সাথে মিক্স করে আমি ওইদিকে মুভ করতে পারি। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে প্রচুর পরিমাণে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স পড়ার জন্য বর্তমানে যে টেকনোলজিক্যাল জায়গাগুলো আছে, যেমন এআই হতে পারে, ডেটা সায়েন্স হতে পারে, মেশিন লার্নিং হতে পারে। আমাদের ডেটা সায়েন্সের উপর একটা কোর্স আছে অপশনাল, চাইলে নেওয়া যায়। তো স্ট্যাটিক্সে মোটামুটি বেশ ভালো লেভেল পর্যন্ত আমাদের পড়ানো হয়। সো চাইলে কেউ এখানে অনার্স শেষ করে সে যদি চায় যে এআই এর উপরে একটু গভীরভাবে যাবে, ডেটা সায়েন্সের উপর পড়বে, এগুলো প্রচুর ডিমান্ড আছে এবং খুব ইজিলি, আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম, আমাদের যতটুকু স্ট্যাটিস্টিক্স পড়ানো হয় খুব ইজিলি ওইদিকে মুভ করা যায়। এটা একটা নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে রিসেন্ট টাইমে। ভাই তাহলে তো বলতে পারি যে অনেক বেশি মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট, অনেক দিকে যাওয়া যাচ্ছে। তো এটার কোনো মানে বাধা আছে কিনা, যেহেতু আপনি বললেন যে এটা ম্যাথ ডমিনেন্ট হয়ে গেছে এখন? হ্যাঁ, এই জায়গাটা আমি একটু সবাইকে, আমি যেমন অ্যাপ্রিসিয়েট করি তোমরা আসো, ঠিক একইভাবে একটু সতর্ক তোমাদের করে দেওয়া উচিত, কারণ অনেকে আসার পরে আসলে হতাশ হয়ে যায়। সেটা হচ্ছে আগেই বললাম, লিটারেচার থেকে ইকোনমিক্স এখন ম্যাথমেটিক্যাল হওয়া শুরু করে দিছে। তো সেই জন্য
ম্যাথ একটু পড়তে হবে, যেমন ক্যালকুলাস লাগবে, ভেক্টর, ম্যাট্রিক্স, এই বিষয়গুলো লাগবে। একটু উপরের দিকে গেলে ডাইনামিক অপটিমাইজেশন, এই কয়েকটা বিষয় একটু লাগবে। সো আমি যদি ক্যালকুলাস বোঝার মতো সামর্থ্য আমার থাকে, দ্যাটস এনাফ, তুমি তাহলে ম্যাথে আসতে পারো, সরি ইকোনমিক্সে আসতে পারো। এখন ক্যালকুলাস তো আর্টসে যারা আছে তারা জানে না। জানেন না। সো ইন আ নাটশেল যদি তোমাদের জন্য বলি, সায়েন্সের কোনো ঝামেলাই নেই, ওরা আসতে পারে, বাট তোমাদের ক্ষেত্রে তখন থিওরি বোঝাতে একটু এক্সট্রা সময় দিতে হবে যারা আর্টস থেকে আসতেছো আমার মতো। ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট হচ্ছে ম্যাথ তোমার ভালো লাগতে হবে, ম্যাথকে তুমি ভয় পেলে চলবে না। আর যখন যে জায়গায় তোমাকে পড়াবে তুমি যেন দ্রুত ক্যাপচার করতে পারো, প্রচুর প্র্যাকটিস করতে পারো। এইটা যদি হয়, তুমি আর্টস থেকে না সায়েন্স থেকে না কমার্স থেকে, ডাজন্ট ম্যাটার। আমাদের ডিপার্টমেন্টে টিচার যারা আছেন প্রায় 50-50 বলা যায় সায়েন্স থেকে আর্টস থেকে। সো ভয়ের কিছু নাই, আমি জাস্ট এটাই বলবো, ম্যাথটা ভয় পাওয়া যাবে না। আর হচ্ছে আরেকটা বিষয়, আগের রাত্রে পড়ে পাশ করার যে একটা টেন্ডেন্সি, এইটা থাকলে ইকোনমিক্স একটু মুশকিল হয়ে যাবে। খুব যে পড়া লাগবে তা না, বাট রেগুলার বা সপ্তাহে একটু 2-4 ঘন্টা পড়াশোনা করা লাগবে একদম আগের রাত্রে। বাট তুমি যদি হয়তো 3 বা 2.5 এইরকম একটা কোনোভাবে আমি পাশ করে যেতে পারলে চলে ঢাবি থেকে, তাহলে হয়তো ইকোনমিক্সেও তুমি পার হয়ে যেতে পারবা, সমস্যা নেই। বাট একটু ভালো করতে চাইলে একটু পড়তে হবে। অবশ্যই পড়া লাগে, এটা তো স্বাভাবিক। আমাদের পরীক্ষার আগে তো অ্যাটলিস্ট একটা একটা ফ্যাকাল্টি একদম টপ গ্রেডেড সাবজেক্টের ব্যাপারে এই ধারণা অবশ্যই রাখাটা ঠিক হবে না যে ম্যাথ তো যদি ধরো যে কিছু পয়েন্ট মুখস্থ করা লাগতো তাহলে হয়তো হয়ে যেত, আর ম্যাথ তো আমি এক রাতে বুঝতে পারবো, একটু সময় লাগবে। তো মোটামুটি ভাই আমাদেরকে কোর্স আউটলাইন সহ আরও আনুষঙ্গিক অনেক কিছু জানালো, যেগুলো আমাদের যারা ইকোনমিক্স নিবে তার জন্য খুবই ইম্পর্টেন্ট জানাটা। তো তারপরে ভাইয়ের কাছে যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে যে ভাই অনেকেই তো নিবে এটা, তো আসলে টপ গ্রেডের সাবজেক্ট আমরা জানি, তারপরেও আমরা জানতে চাইবো যে আসলে কত থেকে কতর মধ্যে থাকলে ইকোনমিক্সটা পাওয়া যায় আর কি। মোটামুটি বলা যায় যে 250 হয়তো একটা রিজনেবল প্লেস হবে। কখন হয়তো 220-এ শেষ হয়ে গেল, কখন হয়তো 270-এ গেল, মানে প্লাস মাইনাস 250 আর কি। মানে আমরা ধরেই নিব, আমি প্রথমেই বললাম যে টপ গ্রেডের সাবজেক্ট মানে 250টা হচ্ছে সেফ জোন ধরেই নিব, কারণ 250-র পরে গেলেও একটা ভয় থাকে, আর 250 পর্যন্ত থাকাটা হচ্ছে একটা সেফ জোন বলতে পারি এই সাবজেক্টটা পাওয়ার জন্য, এই সাবজেক্টটা পড়ার জন্য। এবং এটাতে তো আলাদা করে সাবজেক্ট রিকোয়ারমেন্ট অ্যাড করা আছে, যেটুকু জানি আমি, ইংরেজিতে বাংলায় আমাদের এটা মাঝে মধ্যে থাকে, কখনো থাকে না। যেমন আমাদের সময় ইংরেজিতে একটা মার্কস লাগতো। আরেকটা বিষয় হচ্ছে যে আর্টস থেকে যারা, তাদের ইকোনমিক্স থাকতে হবে, সায়েন্স থেকে আসলে ম্যাথ লাগবে, বিজনেস থেকে আসলে একটা রিকোয়ারমেন্ট আছে। অনেকে আর্টস থেকে দেখা গেল যে ইন্টারমিডিয়েট ইকোনমিক্স ছিল না, বাট ও হচ্ছে সেটা খেয়াল না করে এসে বলে যে আমি ইকোনমিক্স পাইনি, তো ইন্টার ইকোনমিক্স থাকা লাগবে, ইন্টার ইকোনমিক্স থাকা লাগবে, নাহলে হবে না, এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে। তো তারপরে আমরা আমাদের সেশনের সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেই প্রশ্নে চলে যাব ভাইয়ের কাছে, যে এই সাবজেক্টটা আসলে, এটা অবশ্য বলার অপেক্ষা রাখে না ইকোনমিক্সের ক্যারিয়ার অপরচুনিটিস, তারপরে যদি আমরা জানাতে চাই তাহলে ভাই এই সাবজেক্টটার ক্যারিয়ার অপরচুনিটিসটা কেমন, এবং হচ্ছে হায়ার স্টাডিজের অপরচুনিটিসগুলো কেমন? আচ্ছা, এখন বিষয় যেটা, আসলে কোনো সাবজেক্ট তো আর ভালো খারাপ ওই রকম হয় না, সবগুলা সাবজেক্টই ভালো, প্রত্যেকেরই নিজস্ব কাজের জায়গা আছে। তো ইকোনমিক্সে পড়লে যেই জায়গাগুলোতে হয়তো কাজ করা যায়, প্রথম কথা হচ্ছে যে কারো যদি শিক্ষকতায় প্যাশন থাকে, মোটামুটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বলা যায় ইকোনমিক্স, বিজনেস এগুলো আছে, কলেজগুলোতে আছে। সো এটা একটা বেশ বড় কাজের জায়গা আছে। রিসার্চ হচ্ছে ইকোনমিক্সের প্রাণ বলা যায়। সো এইখানের অধিকাংশ ছেলে মেয়ে রিসার্চের দিকে যায়। তো রিসার্চে যেমন বলা যায় পিওর রিসার্চ ইনস্টিটিউশন গভর্নমেন্টের আছে, বিআইডিএস আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, এছাড়া অনেকগুলো পলিসি রিসার্চ ইনস্টিটিউট আছে। যেমন মনে করো যে চায়নার সাথে বাংলাদেশের কিছু প্রজেক্ট হচ্ছে, রাশিয়ার সাথে কিছু হবে, ইউএসএ থেকে কিছু আসবে, বা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। তো এই যে বিষয়গুলো ইকোনমিক্যালি এগুলো ভায়াবল কি না, এই সব প্ল্যানিং এর বিষয়গুলো করার জন্য দেখা যায় যে কিছু প্রতিষ্ঠান আছে, যেমন সিপিডি আছে, সানেম আছে, ব্র্যাকের কিছু আছে, এরকম অনেকগুলো ছোটখাটো অর্গানাইজেশনের মতো আছে। তো এই তারা যে কাজগুলো করে, পলিসিগুলো নিয়ে রিসার্চ করে, তো এই সব জায়গাতেও চাইলে কাজ করা যায়, পিওর ইকোনমিক রিসার্চেও কাজ করা যায়। তারপর আছে হলো ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে বেশ বড় একটা, মানে ব্যাংকে তো অনেক কাজের সুযোগ। এছাড়া পলিসিগত যেই জায়গা, যেমন সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে ইকোনমিক্স থেকে খুব সহজে যাওয়া যায়, কারণ আসলে ইকোনমিক্সে তো আমরা পড়ি মানি সাপ্লাই কিভাবে ডিটারমাইন করা হবে, ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন কিভাবে ম্যানেজ করা হবে, আর সেন্ট্রাল ব্যাংক তো ওই কাজটাই করে। সো সেই জন্য ইকোনমিক্স থেকে সরাসরি ওইদিকে যাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, সো ওই জায়গাতে যারা হয়তো বিজনেস থেকে আসতেছে বা যারা ইকোনমিক্স থেকে যাচ্ছে,
সো ইকোনমিক্স থেকে যারা যাচ্ছে বিজনেসে মোটামুটি আমাদের অ্যাকাউন্টিং ফিনান্স এগুলো পড়ানো হয়। আর মোটামুটি কোম্পানিগুলোর ইকোনমিস্ট একটা আলাদা পদের মতোই থাকে আমাদের প্রজেক্টগুলোর অবস্থা কি সেগুলো যাচাই করার জন্য। সো কোম্পানিগুলোতে কাজের মতো সুযোগ আছে। এরপর আরেকটা জিনিস হলো, ওই যে আগে বলছিলাম ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স পড়া থাকায় এখন কোম্পানিগুলোতে যেটা হচ্ছে যে আমার প্রচুর ডেটা আমি হয়তো বড় কোনো কোম্পানি হতে পারে, নাম না বলে যে কোনো কোম্পানির দেখা যাবে যে আমার গত 2-3 বছরের ডেটা নিয়ে আমার ভবিষ্যতের ফোরকাস্টটা কেমন করা উচিত, আমার সাপ্লাই কতটুকু বাড়ানো উচিত, প্রাইস কেমন রাখা উচিত, আমার হয়তো আটা ময়দা এগুলোর সব কিছু। সো এগুলো চাইলে এই স্ট্যাটিস্টিক্স পড়ার ফলে একটু প্র্যাকটিস করার মাধ্যমে ওই দিকে চাইলে চলে যাওয়া যায়। সো এইভাবে বলা যায় যে টিচিং, রিসার্চ, সেন্ট্রাল ব্যাংক, রিসার্চের ভিতরে কয়েকটা ভাগ আছে। এরপর আগে যেমন একটু বলছিলাম যে এগ্রিকালচারাল ইকোনমিক্স, বিহেভিয়ারাল ইকোনমিক্স, তারপর পলিটিক্যাল ইকোনমি, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স বা হেলথ ইকোনমিক্স, চাইলে ওগুলোর সাথে আমার মিশেল করে কিন্তু বিভিন্ন এনজিও তৈরি করা যায়। চাইলে ইউএনএ যাওয়া যায়, তারপর ইউনিসেফ কিংবা আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এই জায়গাগুলোতে চাইলে তখন যাওয়া যায়। হায়ার স্টাডিজের যে বিষয়গুলো, এটা আসলে আমাদের জন্য সৌভাগ্য বলা যায় যে সোশ্যাল সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে ইকোনমিক্সের হায়ার স্টাডিজের সুযোগ সবার থেকে বেশি বলতে অনেক বেশি আসলে। তো সেদিক থেকে দেখা যায় যে ইউএসএ বা লন্ডন কিংবা আমেরিকা এই জায়গা অস্ট্রেলিয়া এই জায়গাগুলোতেই আসলে ইকোনমিক্সের ডিগ্রিগুলোতে একটু ভ্যালু করা হয়। সেদিক থেকে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে একদম লো লেভেলের ইউনিভার্সিটিগুলো সবাই মোটামুটি স্কলারশিপ দিয়ে থাকে। তো আমি যদি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট হই, আমি যেমন ভালো লেভেলের ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ পাচ্ছি, আমি যদি একটু মোটামুটি নিচের দিকেরও হই, আমার জন্য বাইরে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় আছে যারা স্কলারশিপ অফার করবে। সো আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট চাইলে বিদেশে হায়ার স্টাডিজে চলে যেতে পারে, এবং ওইখানে পড়াশোনা করার পর কেউ যদি চায় যে ওই দিকের ইকোনমিতে অবদান রাখবে, চাইলে সে সেটাও পারে, দেশেও ফিরতে পারে। এবং বাইরে হায়ার স্টাডিজ করে একটা জিনিস যেটা হয় যে মিডল ইস্ট, সৌদি আরব, এই ধরনের মুসলিম কান্ট্রিগুলো এখন কিন্তু অর্থনৈতিক দিক থেকে গ্রো করতেছে। ওরা আবার যদি বাইরের ওই ডিগ্রিগুলো থাকে ওইটাকে বেশি ভ্যালু করে। সো আমরা তো মুসলিম কান্ট্রি থেকে যাচ্ছি, চাইলে আবার ওইখানে ডিগ্রি নিয়ে মিডল ইস্টে শিফট করে আমি এখান থেকে আবার কাজ করতে পারি। অনেক কাজের জায়গা আছে এই ধরনের। তো আমরা ভাইয়ের কথায় শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত উপনীত হতেই পারি যে আসলে অনেক বেশি মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট ইকোনমিক্স, সব দিক থেকে, পড়াশোনার দিক থেকে শুরু করে জব ফ্যাসিলিটিস বলেন বা ক্যারিয়ার অপরচুনিটিস বলেন, সব দিক থেকে ইকোনমিক্স অনেক বেশি ভার্সেটাইল, অনেক অপার সম্ভাবনা একটা সাবজেক্ট, অনেক বেশি সুযোগ আছে এখানে। তা আমরা আবার এখানে একটা ঝামেলাও আছে যে বেশি সুযোগ থাকার ফলে কোনটা চুজ করব, এটা তো থাকি, এটা একটা মুশকিল মাঝে মধ্যে হয়ে যায়, এটা একটা বিষয়। তো দেখা গেছে যে সুযোগও বেশি, আবার আমাদের ভয়ও থাকে বেশি। যাই হোক, তারপরেও আমি বলবো যে ভাই আমাদের সেশনের মোটামুটি আমাদের জুনিয়রদের প্রতি অ্যাডভাইস সব কিছু কিন্তু আমাদের বলে দিলেন, সাবজেক্টের আদ্যপান্ত যা জানার ছিল আমাদের থেকে। তা আমরা আমাদের সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এই পর্যায়ে এসে ভাইকে আমরা আমাদের সেশনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাবো, আমাদেরকে সঙ্গ দিয়েছেন এবং আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছেন। এবং তোমাদের সবার প্রতি শুভকামনা যারা হচ্ছে ইকোনমিক্স নিচ্ছ। ইনশাআল্লাহ আগামী কোনো একটা সেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে।